বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ তোমাদের সামনে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ টপিক, যেটা তোমরা প্রায় স্কিপ করে যাও, শিখতে চাও না। তোমাদের কাছে অতি জটিল এবং কঠিন মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে এটা কোনো জটিল এবং কঠিন বিষয় নয়। আমি চেষ্টা করব আজকে সহজ করে বোঝানোর জন্য। তো এখানে অতি সংক্ষেপে আমি বিষয়টা আলোচনা করব এবং পরবর্তীতে এই বিষয়ে আরও একটি ভিডিও আমি তোমাদের জন্য তৈরি করব। তো আজকে অতি সংক্ষেপে যে বিষয়টা আলোচনা করব সেটা তোমাদেরকে বলবো যে মনোযোগ দিয়ে পড়ার জন্য এবং চর্চা করার জন্য, তাহলে তোমরা সহজেই সেটা আয়ত্ত করতে পারবে। তো আমরা আজকে আলোচনা করছি, দেখতে পাচ্ছি, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্স, যে সেন্টেন্সে একটিমাত্র সাবজেক্ট এবং একটিমাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। কমপ্লেক্স সেন্টেন্স, যে সেন্টেন্সে একটিমাত্র প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। কম্পাউন্ড সেন্টেন্স, যে সেন্টেন্সে দুটি বা দুইয়ের অধিক কোঅর্ডিনেট ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাদেরকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো হচ্ছে অ্যান্ড, বাট, অর। এই তিনটে কনজাংশনে বেশি ব্যবহৃত হয়। আরও কিছু আছে কোঅর্ডিনেটিং কনজাংশন, এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব যে ভিডিওতে, সেগুলোতে তোমাদেরকে দেখিয়ে দেব। এখানে আমি যে কয়েকটা আমরা এখানে কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহার করেছি সেইগুলো তোমরা আয়ত্তে রাখলেই বা রপ্ত করলে আশা করি হয়ে যাবে। তো এখানে আমরা দেখিয়েছি বাট, নট অনলি বাট অলসো, অর, আদারওয়াইজ, অ্যান্ড সো, এই কয়েকটাই আমরা দেখিয়েছি। তো আমরা এখানে যেগুলো আছে সেগুলো আলোচনা করব, এর বাইরে আমরা আলোচনা আজকে করব না। তো আমরা দেখব যে সিম্পল সেন্টেন্স কীরকম হয়, সিম্পল সেন্টেন্স কাকে বলে। আমরা বলেছি যে সেন্টেন্সে একটিমাত্র সাবজেক্ট এবং একটিমাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। যেমন এখানে দেখো, এই হি একটিমাত্র সাবজেক্ট আছে এবং এখানে একটি ফাইনাইট ভার্ব আছে, সমাপিকা ক্রিয়া আছে, হি ইজ হ্যাপি, হি ইজ হ্যাপি। এরপরে এটাকে ফ্রেজ করা হয়েছে, ইনস্পাইট অফ বিং পুয়ার। ইনস্পাইট অফ শব্দের অর্থ হলো সত্ত্বেও। ইনস্পাইট অফ বিং পুয়ার, ইনস্পাইট অফ এর পরে বা ডেসপাইট অফ এর পরে যে সাবজেক্ট থাকে এই সাবজেক্টের পজেসিভ ফর্ম করতে হয়। তো আমরা হি, হিম, হিজ এখানে পজেসিভ ফর্ম করেছি। এরপরে বি ভার্ব ছিল, বি ভার্বকে আমরা আইএনজি যুক্ত করেছি, বিং, স্পাইট অফ বিং। এরপরে আমরা পুয়ার এই রেখে দিয়েছি। তো এটাকে আমরা একটা ফ্রেজে রূপান্তর করলাম। এইখানে কোনো সাবজেক্ট, কোনো ভার্ব নেই, এটা একটা ফ্রেজ। তো এখানে এই ফ্রেজ আর এই হচ্ছে ক্লজ, এই হি ইজ হ্যাপি, এটা একটা ক্লজ। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে তোমরা জেনে রাখবা যে ইনস্পাইট অফ বা ডেসপাইট দ্বারা শুরু হতে পারে, তারপর যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্টের পজেসিভ ফর্ম হয় এবং এরপরে যে ভার্বটা থাকে সেই ভার্বটার সাথে আইএনজি যুক্ত হয়, তারপরে যা থাকে সেটা বসে। কিন্তু এটাকে ভিন্নভাবেও করা যায়। এখানে ইনস্পাইট অফ হিজ পভার্টি এই শব্দটা এখানে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। পুয়ার না দিয়ে
বিং পুয়ার না দিয়ে বিং পুয়ার ব্যবহার করা যায়, অথবা ইনস্পাইট অফ এর পর আমরা হিজ দিয়ে এইটাকে নাউন করতে পারি, POVERTY। হ্যাঁ, ইনস্পাইট অফ হিজ, এই হিজের পরে বিং পুয়ার ব্যবহার করেছিলাম আগে, আর এখন ব্যবহার করেছি ইনস্পাইট অফ হিজ পভার্টি। এই আইএনজি যুক্ত ভার্ব ব্যবহার করব, অথবা নাউন করতে পারবো আমরা। পুয়ারকে যদি নাউন করি তাহলে পভার্টি হয়। তো ইনস্পাইট অফ হিজ পভার্টি, তার দারিদ্র সত্ত্বেও সে হ্যাপি, সে সুখী। তো এরকম যদি থাকে, ইনস্পাইট অফ থাকে বাক্যে বা ডিসপাইট থাকে, তাহলে আমরা এটাকে কমপ্লেক্স করার সময় দো অথবা অলদো কনজাংশন হিসেবে ব্যবহার করব। এখানে দো অথবা অলদো। দো অলদো অর্থ যদিও, দো শব্দের অর্থ যদিও, আবার অলদো শব্দের অর্থ যদিও। তো দো অথবা অলদো থেকে যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারবো। এরপরে লিখব সাবজেক্ট, ভার্ব, এরপরে এক্সটেনশন যা আসছে সেটা লিখে ফেলব। তো এটা একটা এই ক্লজ, সাবজেক্ট এবং ভার্ব, ফাইনাইট ভার্ব থাকলে সেটা হয় ক্লজ। দো এখানে কনজাংশন হিসেবে কাজ করেছে। তোমরা এখান থেকে চিনে নিবে যে কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশনগুলো কি কি। প্রথমে আমরা দো এবং অলদো ব্যবহার করেছি, এটা কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন। দো হি ইজ পুয়ার হি ইজ হ্যাপি, যদিও সে গরিব তবুও সে সুখী। তবুও কথাটা এখানে নেই, এরপরে আমরা লিখব বা বলবো যে যদিও সে গরিব তবুও সে সুখী, অর্থাৎ গরিব হলেও সে সুখী। এইটা হচ্ছে এখানে কনজাংশন, কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন। এটা ব্যবহার করাতে সেন্টেন্সটা কমপ্লেক্স হয়ে গেছে। এখন এই দুইটার মাঝে যদি আমরা বাট ব্যবহার করি তাহলে এটা কম্পাউন্ড হয়ে যাবে। হ্যাঁ, দো অলদো থাকলে আমরা কমপ্লেক্স সেন্টেন্স থেকে রূপান্তর করার সময় মাঝখানে বাট ব্যবহার করব। হি ইজ পুয়ার বাট হ্যাপি, হি ইজ পুয়ার বাট হ্যাপি। এখানে হি ইজ পুয়ার বাট হি ইজ হ্যাপি আমরা লিখতে পারতাম, কিন্তু প্রথম যে বাক্য এবং দ্বিতীয় যে বাক্য, দুই বাক্যের সাবজেক্ট যদি একই হয়, ভার্ব যদি একই হয়, তাহলে দ্বিতীয় বাক্যে আমরা এই সাবজেক্ট এবং ভার্বকে ইনভিজিবল রাখতে পারি, অদৃশ্য রাখতে পারি, বা সাইলেন্ট রাখতে পারি। বাংলায় এটাকে উজ্জ্ব বলা হয়, উজ্জ্ব রাখতে পারি। এখানে হি ইজ আছে, আবার এখানেও হি ইজ আছে। তো সাবজেক্ট দুটি এক হওয়াতে আমরা দ্বিতীয় বাক্যে কনজাংশন ভার্বের পরে হি এবং ইজকে সাইলেন্ট রেখেছি বা ইনভিজিবল করে দিয়েছি। ব্র্যাকেটের মধ্যে আমরা করে দিয়েছি যে এখানে আছে, এটা তোমাদেরকে বোঝানোর জন্য। তোমরা কিন্তু এটা না লিখলেও চলবে। হি ইজ পুয়ার বাট হ্যাপি, এতটুকু লিখলেই তোমাদের সেন্টেন্সটা সঠিক হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা আরেকটা নিয়মে যাচ্ছি, বিসাইডস প্লাস ভার্ব প্লাস আইএনজি। বিসাইড শব্দের তো অধিকন্তু, অধিকন্তু একটা জিনিস করার পর যদি আরেকটা করে সেটাকে অধিকন্তু বলা হয়। বিসাইডস গিভিং আস অ্যাডভাইস, সে আমাদেরকে অ্যাডভাইস দেওয়া ছাড়াও বা অ্যাডভাইস দেওয়ার পরেও হি হেল্পড আস উইথ মানি, আমাদেরকে টাকা দিয়ে সাহায্য করেছিল। বিসাইডস অধিকন্তু। তো অধিকন্তু বানানটা আমরা লিখে দিতে পারি এখানে। তো তোমরা মুখে শুনে যদি আত্মস্থ করে ফেলতে পারো, না লিখলে অবশ্য চলে। এরপরেও আমি চেষ্টা করছি যে লিখে দিই, দেয়া যায় কিনা দেখছি। অধিকন্তু, অধিকন্তু, অধিকন্তু। Besides this, besides এটা এসটা লাগবে, শুধু
ই পর্যন্ত হলে চলবে না। বিসাইডস গিভিং আস অ্যাডভাইস হি হেল্পড আস উইথ মানি, এটা হচ্ছে একটা ক্লজ এবং এটার মধ্যে সাবজেক্ট আছে এবং ফাইনাইট ভার্ব আছে, আর এটা একটা ফ্রেজ। এই জন্য আমরা এটাকে সিম্পল সেন্টেন্স বলেছি। এবং এই বিসাইডস যদি থাকে সিম্পল সেন্টেন্সে, তাহলে তোমাদের এই হোয়েন দ্বারা কমপ্লেক্স সেন্টেন্সটা করতে পারবো। হোয়েন হি গেভ আস অ্যাডভাইস, যখন সে আমাদেরকে উপদেশ দিয়েছিল, হি হেল্পড আস উইথ মানি, সে আমাদেরকে টাকা দিয়েও সহযোগিতা করেছিল। এই হোয়েন দ্বারা এটা কমপ্লেক্স সেন্টেন্স করা হয়েছে। তোমরা মনে রাখবা হোয়েনটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন। হোয়েন, এজ, সিন্স এগুলো যদি থাকে তাহলে আমরা এই বিসাইডস যুক্ত বাক্যকে কমপ্লেক্স করার সময় এই কনজাংশনগুলো ব্যবহার করতে পারি। তো এরকম যদি থাকে, সিম্পলে যদি থাকে বিসাইডস, কমপ্লেক্সে যদি থাকে হোয়েন, এজ, সিন্স, তাহলে আমরা এই কম্পাউন্ডে নট অনলি বাট অলসো ব্যবহার করতে পারি। তো হি গেভ আস নট অনলি অ্যাডভাইস বাট অলসো মানি, তিনি আমাদেরকে শুধু অ্যাডভাইসই দেয় নাই, উপদেশই দেয় নাই, টাকাও দিয়েছিল। তো এখানে এই হি গেভ আস, এই অংশটা এখানে সাইলেন্ট আছে, উজ্জ আছে, অর্থাৎ প্রথম বাক্যের সাবজেক্ট এবং দ্বিতীয় বাক্যের সাবজেক্ট এবং ভার্ব যদি এক থাকে, তাহলে দ্বিতীয় বাক্যের সাবজেক্ট এবং ভার্ব উজ্জ থাকতে পারে, আমরা এখানে দেখিয়েছি। তো এখানে হি গেভ আস নট অনলি অ্যাডভাইস বাট অলসো মানি, সে শুধু আমাদেরকে অ্যাডভাইস দেয় নাই, টাকাও দিয়েছিল। তো আমরা দেখলাম বিসাইডস প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে এখানে আমরা হোয়েন দ্বারা কমপ্লেক্স করব এবং নট অনলি বাট অলসো দ্বারা কম্পাউন্ড করব। আমরা জানলাম বিসাইডস হচ্ছে সিম্পল সেন্টেন্সের ব্যবহার করা হয় ফ্রেজ তৈরি করার জন্য, হোয়েন কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করা হয় সাবঅর্ডিনেট ক্লজের সাথে, আর নট অনলি বাট অলসো এটা কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশন, এটা কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহার করা হয়। তো 3 নম্বর রুল 3, আমরা রুল 3-তে দেখলাম উইদাউট প্লাস জেরান্ড। উইদাউট শব্দের অর্থ হলো ছাড়া বা ব্যতীত, আর জেরান্ড শব্দের অর্থ হলো এটা ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের কাজ করে তখন সেটাকে জেরান্ড বলা হয়। তো বাই প্লাস জেরান্ড হয়, আবার উইদাউট প্লাস জেরান্ড হয়। উইদাউট প্লাস জেরান্ড মানে হচ্ছে ছাড়া বা ব্যতীত। তো উইদাউট ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম ছাড়া, ইউ উইল নট প্রসপার, তুমি উন্নতি করবে না। উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল নট প্রসপার, ইউ উইল নট প্রসপার এটা হচ্ছে একটা ক্লজ, আর এটা হচ্ছে একটা ফ্রেজ। ক্লজে এবং ফ্রেজে মিলে সিম্পল সেন্টেন্স হয়, এটা তোমাদের মনে রাখতে হবে যে একটা ক্লজ থাকে যেটার মধ্যে একটা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে, আর একটা ফ্রেজ থাকে সিম্পল সেন্টেন্সে। তো এখানে উইদাউট প্লাস জেরান্ড দিয়ে আমরা এটাকে ফ্রেজ করেছি। উইদাউট প্লাস জেরান্ড না করিয়া, বা উইদাউট প্লাস জেরান্ড করা ছাড়া, যেমন উইদাউট ওয়ার্কিং হার্ড কঠোর পরিশ্রম করা ছাড়া বা কঠোর পরিশ্রম না করিয়া বা না করে, ইউ উইল নট প্রসপার, তুমি উন্নতি করবে না। এরকম যদি থাকে তাহলে সেটা সিম্পল সেন্টেন্স। তুমি দেখে নাও যে এটা এইভাবে আমরা সিম্পল সেন্টেন্স করি। এরপর যদি তোমরা এটাকে কমপ্লেক্স করতে চাও, তাহলে এখানে ইফ যুক্ত নেগেটিভ ক্লজ করতে হবে, ইফ যুক্ত নেগেটিভ। তো ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, এখানে ইফ দেওয়ার পর ইউ ডু নট দেওয়া হয়েছে, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ উজ্জ থাকে, আর এটাকে যদি আমরা একটা ক্লজ, পূর্ণাঙ্গ ক্লজ রূপান্তর করতে চাই, তখন এটা উজ্জ আর রাখবো না। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম না করো, ইউ উইল নট প্রসপার, তুমি উন্নতি করবে না। ইফ হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন, এটা তোমাদের মনে রাখতে হবে যে ইফ হলো কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন।
তুমি এখানে আনলেস ব্যবহার করতে পারো। এখানে আনলেস, এই যে এখানে আনলেস আছে, এই আনলেস কথাটা এখানে ব্যবহার করতে পারো। আনলেস শব্দের অর্থ যদি না, এখানে হবে আনলেস ইউ ওয়ার্ক হার্ড। এখানে আমি যদি ইফ ইউ ডু নট ব্যবহার করি, তাহলে এখানে ব্যবহার করতে হবে আনলেস। আনলেস unless you work hard। আচ্ছা, আমরা এটা ইংরেজিতে লিখছি আনলেস। এই এখানে যদি আনলেস দিই তাহলে নেগেটিভ হবে না। আনলেস দিলে এটা নেগেটিভ হবে না। আনলেস ইউ দিতে হবে তখন, আনলেস ইউ ওয়ার্ক হার্ড। এই আনলেস ইউ ওয়ার্ক হার্ড। ইফ ইউ ডু নট এর পরিবর্তে আমরা আনলেস ব্যবহার করতে পারি। তো আনলেস যদি আমরা ব্যবহার করি তাহলে ওই যে সেন্টেন্সটা আছে এখানে, এই সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যায়, যে আনলেস ইউ ওয়ার্ক হার্ড। আমরা এই আনলেস নেগেটিভ, ইফ যুক্ত নেগেটিভ করা যাবে অথবা আনলেস ব্যবহার করা যাবে। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো। অর্থাৎ এই ইউ ডু নটের পরিবর্তে আমরা আনলেস ব্যবহার করতে পারি। তো ইফ ইউ ডু নট এর পরিবর্তে আনলেস ইউ ব্যবহার করতে পারি। আনলেস ইউ ওয়ার্ক হার্ড অথবা ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড অথবা আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট প্রসপার। এখানে হচ্ছে কম্পাউন্ড করার জন্য এরকম যদি থাকে এই দুইটা, এটা সিম্পল থাকে বা এরকম কমপ্লেক্স থাকে, তাহলে আমরা কম্পাউন্ড করার জন্য অর ব্যবহার করব অথবা আদারওয়াইজ ব্যবহার করব। তো ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করো, অর নতুবা ইউ উইল নট প্রসপার তুমি পাস করবে না। তো এখানে আমরা অরও ব্যবহার করতে পারি অথবা আদারওয়াইজ ব্যবহার করতে পারি। আদারওয়াইজ অর অথবা আদারওয়াইজ ইউ উইল নট প্রসপার, এখানে এটা আমরা ব্যবহার করতে পারি। যদি আমরা অর অথবা আদারওয়াইজ ব্যবহার করি তাহলে কোনো সমস্যা নেই। এখানে আমরা এখন দেখব উইদাউট প্লাস জেরান্ড দ্বারা যদি থাকে তাহলে আমরা কমপ্লেক্স করার জন্য ইফ ইউ ডু নট অথবা আনলেস ব্যবহার করব, আর কম্পাউন্ড করার জন্য অর অথবা আদারওয়াইজ ব্যবহার করব। এরপরে বাই প্লাস জেরান্ড যদি থাকে, বাই প্লাস জেরান্ড হলো বাই প্লাস জেরান্ড, অর্থাৎ বাই পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা। এটা অর্থ হবে কোরিয়া, পড়িয়া, এরকম। তো বাই ওয়ার্কিং হার্ড কঠোর পরিশ্রম করিয়া, বাই ওয়ার্কিং হার্ড কঠোর পরিশ্রম করিয়া বা কঠোর পরিশ্রম করে ইউ উইল বি সাকসেসফুল তুমি সফল হবে। এইটা হলো একটা ক্লজ। এই ক্লজ আমরা বলেছিলাম যে ক্লজে এবং ফ্রেজে মিলে হয় সিম্পল সেন্টেন্স। এটা একটা ফ্রেজ, এখানে কোনো সাবজেক্ট নেই, কোনো সমাপিকা ক্রিয়া নেই, ফাইনাইট ভার্ব নেই। তাহলে ক্লজ এবং ফ্রেজ এই দুইটাই মিলে হচ্ছে কি, ক্লজ এবং ফ্রেজে মিলে হচ্ছে সিম্পল, আর ক্লজে মিলে হচ্ছে কমপ্লেক্স। একটা সাবঅর্ডিনেট ক্লজ একটা প্রিন্সিপাল ক্লজ মিলে হবে কমপ্লেক্স। তাহলে এখানে দেখো ইফ যুক্ত ক্লজটা সাবঅর্ডিনেট ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশনগুলো যে ক্লজটাতে যুক্ত থাকে সেটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলা হয়। এটা চিনার কৌশল হচ্ছে এটা, কমপ্লেক্স সেন্টেন্সের যে ক্লজটাতে কনজাংশনগুলো যুক্ত থাকে সেটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই যে এখানে দেখো এটাতে কনজাংশন একটা ইফ যুক্ত আছে, তাহলে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের পরেরটা হচ্ছে
প্রিন্সিপাল ক্লজ। ইউ উইল বি সাকসেসফুল, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর এটা হচ্ছে ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠিন পরিশ্রম করো, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এরকম যদি থাকে বাই প্লাস জেরান্ড অথবা ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, এরকম যদি থাকে তাহলে আমরা এন্ড দ্বারা এটাকে কম্পাউন্ড সেন্টেন্স করব। ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল বি সাকসেসফুল, কঠোর পরিশ্রম করো এবং তুমি সফল হবে। এন্ড দ্বারা যুক্ত হয়েছে। তো বাই প্লাস জেরান্ড সিম্পল থাকলে আমরা ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার দ্বারা কমপ্লেক্স করব এবং এন্ড দ্বারা কম্পাউন্ড করব। এরপরে ভার্ব প্লাস আইএনজি থাকলে আমরা কিভাবে করব? একটা কাজ করার সাথে সাথে যদি আরেকটা কাজ সংগঠিত হয়, অর্থাৎ একটা কাজ করার কিছুক্ষণের মধ্যে বা কিছুক্ষণ পরেই যদি আরেকটা কাজ করা হয়, তখন প্রথম কাজ যেটা হবে সেই যে ভার্বটা থাকবে সেটার সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন ক্লোজিং দ্য ডোর, দরজাটি বন্ধ করে, হি ওয়েন্ট ব্যাক টু স্লিপ, সে ঘুমোতে গেল। এই যে এখানে হি ওয়েন্ট ব্যাক টু স্লিপ, এটা হচ্ছে একটা ক্লজ। এখানে একটা সাবজেক্ট আছে এবং একটা ফাইনাইট ভার্ব আছে। তো এই ফাইনাইট ভার্ব এবং সাবজেক্ট যেহেতু আছে, আমরা এটাকে ধরে নিব এটা একটা ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। আর এটা একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ, যেহেতু এখানে কোনো সাবজেক্ট নেই, কোনো ফাইনাইট ভার্ব নেই, এটা একটা ফ্রেজ। তো আমরা আগেও বলেছি ক্লজ এবং ফ্রেজ এই দুইটা মিলে হয় সিম্পল সেন্টেন্স, আর ক্লজে মিলে হয় কমপ্লেক্স সেন্টেন্স। তার মধ্যে একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ। যে অংশটার মধ্যে কনজাংশন থাকে সেই অংশটা সাবঅর্ডিনেট ক্লজ। এই যে এখানে হোয়েন কনজাংশন যুক্ত আছে, এই অংশটা সাবঅর্ডিনেট ক্লজ, আর যে অংশটাতে কনজাংশন নেই সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে হোয়েন হি ক্লোজ দি ডোর, যখন সে দরজাটা বন্ধ করলো, হি ওয়েন্ট ব্যাক টু স্লিপ, সে ঘুমোতে গেল। অ্যান্ড দ্বারা এটাকে আমরা কম্পাউন্ড করব। ভার্ব প্লাস আইএনজি থাকলে, হোয়েন থাকলে পরের আমরা কম্পাউন্ড করার সময় অ্যান্ড দ্বারা যুক্ত করব। হি ক্লোজ দি ডোর, সে দরজাটি বন্ধ করলো, অ্যান্ড ওয়েন্ট ব্যাক টু স্লিপ, এবং ঘুমোতে গেল। এখানে সাবজেক্ট দুইটা একই থাকাতে একটা আমরা ব্র্যাকেটে রেখেছি, অর্থাৎ এটা না দিলেও চলবে সাবজেক্টটা। তো আমরা যাব এবার 6 নম্বর নিয়মে। বিকজ অফ শব্দের অর্থ কারণে বা জন্যে, সাবজেক্টের পজেসিভ ফর্ম প্লাস ভার্ব প্লাস আইএনজি, নাউন অথবা নাউন করতে হবে, পজেসিভ ফর্মের পরে ভার্ব প্লাস আইএনজি করতে হবে অথবা নাউন করতে হবে। তো এটা আমরা বলেছি যে ফ্রেজ এবং ক্লজে মিলে সিম্পল সেন্টেন্স। তো এখানে দেখি, এই যে প্রথমটা ফ্রেজ, বিকজ অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে, বিকজ অফ তারপরে সাবজেক্টের পজিটিভ কেস বা পজিটিভ ফর্ম, এখানে হিজ আছে পজিটিভ ফর্ম, তারপরে নাউন হচ্ছে ইলনেস। তো বিকজ অফ হিজ ইলনেস হি কুড নট কাম টু কলেজ, সে কলেজে আসতে পারে নাই। যেগুলো কারণ প্রকাশ করছে, অসুস্থতার কারণে সে কলেজে আসতে পারে নাই। তো অ্যাজ শব্দের অর্থ কারণ, সিন্স শব্দের অর্থেও কারণ। অ্যাজ হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ ছিল, হি কুড নট কাম টু কলেজ, সে কলেজে আসতে পারে নাই। এখানে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর পরেরটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আমরা আগেও বলেছি যে অংশটাতে কনজাংশনটা থাকবে সেই অংশটা সাবঅর্ডিনেট ক্লজ, এবং পরের অংশটা যে অংশে কনজাংশন নেই সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এখানে এরকম যদি কমপ্লেক্স সেন্টেন্স থাকে তাহলে আমরা এটাকে কম্পাউন্ড করার জন্য অ্যান্ড ব্যবহার করে কম্পাউন্ড করব, অথবা অ্যান্ড সো ব্যবহার করা যাবে, সমস্যা নেই। একই সাথে অ্যান্ড সো ব্যবহার করা যায় কম্পাউন্ডে, দেয়ারফরও ব্যবহার করা যায়।
হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল, অ্যান্ড সো হি কুড নট কাম টু কলেজ, তাই সে কলেজে আসতে পারে নাই। At the time of, at the time of সাবজেক্টের পজেসিভ ফর্ম প্লাস ভার্ব প্লাস আইএনজি। at the time of বলে যখন, at the time of কোনো কাজ করার কালে, কোনো কাজ করার কালে, এরপরে সাবজেক্টের পজেসিভ ফর্ম করে দিতে হবে, এরপর ভার্ব থাকলে আইএনজি করে দিতে হবে। at the time of my reading, আমার পড়ার সময়, at the time of মাই হলো পজিটিভ আর রিডিং হলো ভার্বের সাথে আইএনজি যুক্ত করে এটাকে আমরা ফ্রেজ করে দিয়েছি। আমরা বলেছিলাম যে ক্লজে ফ্রেজে সিম্পল সেন্টেন্স। তো অ্যাট দ্য টাইম অফ মাই রিডিং জামাল কেম টু মি, আমার পড়ার সময় জামাল আমার কাছে এসেছিল, এটা সিম্পল সেন্টেন্স। তো অ্যাট দ্য টাইম অফ থাকলে আমরা যখন এটাকে কমপ্লেক্স করব তখন ওয়েন দ্বারা এটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করব। তো ওয়েন আই ওয়াজ রিডিং, আমি যখন পড়ছিলাম, জামাল কেম টু মি, জামাল আমার কাছে এসেছিল। তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজ, যেটা কনজাংশন থাকে সেটা সাবঅর্ডিনেট ক্লজ, আর যেটায় কনজাংশন থাকে না সেটা প্রিন্সিপাল ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজ এটা হোয়েন আই ওয়াজ রিডিং, আমি যখন পড়ছিলাম, জামাল কেম টু মি, জামাল আমার কাছে এসেছিল। এরপরে আমরা এটাকে কম্পাউন্ড করে ফেলবো, আই ওয়াজ রিডিং অ্যান্ড জামাল কেম টু মি, আমি পড়ছিলাম এবং জামাল আমার কাছে এসেছিল। অর্থাৎ আমি যখন পড়ছিলাম তখন জামাল এসেছিল। এখানে কনজাংশনের শুধু আমরা বদল করেছি, হোয়েন থেকে এন করেছি, মাঝে আমরা এন যুক্ত করে দিয়েছি, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেছে। 2 + 2, 2 + 2, he is too weak to walk, he is too weak to walk, সে এত দুর্বল যে হাঁটতে পারে না। এই দ্বিতীয় টু যেখানে আছে এটাকে নেগেটিভ অর্থ করতে হবে। প্রথম টুটা হবে এতই, প্রথম টু এর অর্থ এতই, এরপরে দ্বিতীয় টু এর অর্থ না। হি ইজ টু উইক, সে এতই দুর্বল, টু ওয়াক, সে হাঁটতে পারে না, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। এরকম একটা কমপ্লেক্স সিম্পল সেন্টেন্স প্রায় থাকতে দেখা যায় পরীক্ষায়। বেশিরভাগ সময় আমরা দেখি যে এরকম একটা সিম্পল সেন্টেন্স পরীক্ষায় থাকে। তো এটাকে কমপ্লেক্স করার সময় দিতে হবে সো দ্যাট, সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট, সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট, এখানে সো দিবা, দিয়ে একটা অ্যাডজেক্টিভ দিবে, অ্যাডজেক্টিভ এ ডি জে ই সি টি আই ভি ই, সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট। তাহলে এই যে সো আমরা দিলাম, এখানে অ্যাডজেক্টিভ হলো উইক, এরপরে আমরা দ্যাট দিলাম, এই সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট। সে এত দুর্বল যে, হি ক্যানট ওয়াক, পরের অংশটা নেগেটিভ করে দিতে হবে। সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না, হি ক্যানট ওয়াক। আর একটা জিনিস মনে রাখতে হবে যে ক্যান এবং নট সবসময় একসাথে বসে। ক্যান এবং নটের মাঝখানে স্পেস বসানো যায় না, এটা ইংরেজিতে নিষেধ আছে। ক্যান এবং নট একত্রে বসবে। হি সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না। এরপরে এটাকে কম্পাউন্ড করার সময় আমরা এই অ্যাডজেক্টিভের আগে ভেরি ব্যবহার করব। হি ইজ ভেরি উইক, সে খুবই দুর্বল, অ্যান্ড হি ক্যানট ওয়াক, এবং সে হাঁটতে পারে না। এখানে হি আমরা ব্র্যাকেটে রেখেছি, যেহেতু অ্যান্ডের পরে একই সাবজেক্ট, আগের সাবজেক্টের পরের সাবজেক্ট একই ব্যক্তি, এই জন্য এটা আমরা ব্র্যাকেটে দিয়েছি, তোমরা এটা না দিলেও পারবা। হি ইজ very weak and cannot walk, অথবা he is very weak
and he cannot walk, একই কথা। এরপরে টু হলো ইনফিনিটিভ অথবা ইন অর্ডার টু, এই দুইটার অর্থ একই, জন্যে বা উদ্দেশ্যে। আই কেম টু মার্কেট, আমি বাজারে এসেছিলাম। এই টুটা কিন্তু একটা ইনফিনিটিভ এখানে, এটা হলো উদ্দেশ্যে, টু বাই সাম বুকস, কিছু বই ক্রয় করার জন্য। তো এখানে এইটা কনজাংশনের কাজ করে, বাক্য দুইটাকে যুক্ত করেছে এই টুটা। আমরা বলেছি ক্লজে এবং ফ্রেজে মিলে সিম্পল সেন্টেন্স হয়। তাহলে এখানে একটা ক্লজ আছে, আই কেম টু মার্কেট। এরপরে যেটা আছে এখানে সাবজেক্ট নেই, এটা একটা ফ্রেজ, টু বাই সাম বুকস, কিছু বই ক্রয় করার উদ্দেশ্যে। তো এটাকে আমরা এই যদি কমপ্লেক্স সেন্টেন্স করি তাহলে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট ব্যবহার করব। আই কেম টু মার্কেট সো দ্যাট হচ্ছে যাতে, আই কেম টু মার্কেট সো দ্যাট আই কুড বাই সাম বুকস। এখানে কেম আছে, এই জন্য আমরা এই পরে কুড দিয়েছি, অর্থাৎ টেন্স মিল রাখার জন্য আগেরটা পাস্ট টেন্স হলে পরেরটাও পাস্ট টেন্স হবে। কামের পাস্ট টেন্স কেম আর ক্যানের পাস্ট টেন্স কুড। এইটা হলো প্রিন্সিপাল ক্লজ এবং পরের অংশটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। যে অংশটার আগে কনজাংশনটা আছে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আমরা বলেছিলাম যে একটি প্রিন্সিপাল ক্লজ এবং একাধিক একটি সাবঅর্ডিনেট ক্লজ মিলে কি হয়, কমপ্লেক্স সেন্টেন্স হয়। তাহলে এখানে আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে দিয়েছি। আর এখানে প্রিন্সিপাল ক্লজ দুটি বা কোঅর্ডিনেট ক্লজ বলা হবে এগুলোকে। আই ওয়ান্টেড টু বাই সাম বুকস, আমি কিছু বই কিনতে গিয়েছিলাম। অ্যান্ড সো এবং তাই, আই কেম টু মার্কেট, আমি বাজারে এসেছিলাম। এটা একটা পূর্ণাঙ্গ ক্লজ, অ্যান্ড এর আগ পর্যন্ত, এরপরে অ্যান্ড সো এর পরে আরেকটা পূর্ণাঙ্গ ক্লজ। এই দুইটা ক্লজ অ্যান্ড সো দ্বারা যুক্ত আছে, সুতরাং এটা কম্পাউন্ড সেন্টেন্স। এরপরে বাক্যে যদি ব্যক্তি থাকে, বস্তু থাকে, প্রাণী থাকে, স্থান থাকে, সময় থাকে, তাহলে আমরা এগুলোকে এই সম্প্রসারণ করে, বাক্যটাকে সম্প্রসারণ করে কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স করতে পারি। যেমন আই সো এ প্যারট ফ্লাইং ইন দ্য স্কাই। আই সো এ প্যারট, এটা একটা ক্লজ, আমি একটি পাখি প্যারট তুতা পাখি দেখেছিলাম। এই পরের অংশটা ফ্রিজ, ফ্লাইং ইন দ্য স্কাই, আকাশে উড্ডয়মান, আকাশে উঠছিল। তাহলে আমরা এই প্যারট এটাকে আমরা দেখব যে এটা একটা অবজেক্ট। এই অবজেক্ট যদি থাকে তাহলে এরপরে আমরা একটা হুইচ ব্যবহার করব। আই সো এ প্যারট, এটাকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। এই যে এখানে যে কনজাংশনটা আছে এর আগে যে নাউনটা আছে এটাকে অ্যান্টিসিডেন্ট বলি আমরা ইংরেজিতে। তো এটা যদি বস্তুবাচক হয় তাহলে আমরা হুইচ ব্যবহার করি, ব্যক্তিবাচক হলে হু ব্যবহার করি। প্রাণী হলে বা ইতর প্রাণী হলেও এটা হুইচ ব্যবহার করি আমরা। আই সো এ প্যারট, আমি একটি প্যারট দেখেছিলাম, ফ্লাইং ইন দ্য স্কাই, তো এই অংশটাকে আমরা সম্প্রসারণ করব। তো হুইচ ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই, যে প্যারটটি আকাশে উঠছিল। আই সো এ প্যারট, আমি একটি পাখি দেখেছিলাম, অ্যান্ড ইট ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই, এবং এটা আকাশে উঠছিল। এই শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা দেখালাম এখানে কতগুলো কনজাংশন, এগুলো তোমরা মুখস্থ করে নিবে যে কোন কনজাংশনগুলো কম্পাউন্ড সেন্টেন্সের আর কোন কনজাংশনগুলো কমপ্লেক্স সেন্টেন্সের, এটা তোমাদেরকে মনে রাখতে হবে।
এবং এই যে আমি 10টা নিয়ম দিয়েছি, এই 10টা নিয়ম বারবার তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তোমাদের বই থেকে সেন্টেন্সগুলো গ্রহণ করবে, করে কমপ্লেক্স যদি এরকম হয় তাহলে সিম্পল করতে বললে তোমরা এইভাবে করবে, আর কম্পাউন্ড করতে বললে এভাবে করবে। কম্পাউন্ড যদি এরকম দেখা যায়, কমপ্লেক্স করতে বললে কমপ্লেক্স এভাবে করবে, সিম্পল এভাবে করবে। অর্থাৎ তিনটে সেন্টেন্সই পাশাপাশি দেওয়ার অর্থ হচ্ছে যে তোমরা একটা দেখে আরেকটা যাতে করে নিতে পারো। এখন তোমাদের কাজ হলো বই থেকে বিভিন্ন সালে যেগুলো এসেছে সেগুলো দেখে এগুলো কোন নিয়মের মধ্যে পড়ে, কোনো না কোনো নিয়মের মধ্যে পড়বে। এই যে 3টে কলাম আমরা দিয়েছি, এই কলাম 1, 2, 3, এই 3টে কলামের মধ্যে যে কোনো একটা কলামে পড়বে। সিম্পল থাকলে এই নিয়মে পড়বে, কমপ্লেক্স থাকলে এই নিয়মের মধ্যে পড়বে, কম্পাউন্ড থাকলে এই নিয়মের মধ্যে পড়বে। তাহলে যেটা থাকে সেটা তোমাকে যদি বলা হয় যে এটাকে কমপ্লেক্স করো, তাহলে দেখবো এটা কমপ্লেক্সের নিয়মটা কি বলা আছে সেভাবে কমপ্লেক্স করতে হবে। যদি কমপ্লেক্স থাকে বলে সিম্পল করো, তাহলে সিম্পল কিভাবে করতে হবে এই নিয়মটা দেখবা। অথবা সিম্পল থাকলে যদি বলে কমপ্লেক্স করো, তাহলে কমপ্লেক্সের নিয়মটা দেখবা। যদি বলে কম্পাউন্ড করো, কম্পাউন্ড সেন্টেন্সের নিয়মটা দেখবা। অর্থাৎ তোমাদেরকে এখান থেকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যদি তোমরা না করো তাহলে নিয়মের মতো নিয়ম পড়ে থাকবে, তোমরা আর পরীক্ষায় ভালো করতে পারবে না। তোমাদেরকে পরীক্ষায় ভালো করতে হলে তোমাদের বইয়ের সাথে মিলিয়ে এগুলোকে প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে। অর্থাৎ একটা সেন্টেন্স বই থেকে পিক আপ করে তুলে দেখতে হবে যে এটা কমপ্লেক্স দেওয়া আছে, তোমাকে কি করার জন্য বলেছে। যদি সিম্পল করার জন্য বলে তাহলে সিম্পল করবে, যদি কম্পাউন্ড করার জন্য বলে কম্পাউন্ড করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমি আরেকটি ছোট্ট জিনিস দিয়ে দিচ্ছি। এটা দেখো, এখানে কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশনগুলো, অধিকাংশ ক্ষেত্রে যে কনজাংশনগুলো থাকে এগুলোকে একটা অ্যাক্রোনিম দ্বারা বোঝানো হয়ে থাকে। যেমন ধরো FANBOYS, এটা হচ্ছে একটা অ্যাক্রোনিম। আর এটাকে সম্প্রসারণ করলে প্রথমে এফ এর জন্য ফর, তারপরে এর জন্য এন্ড, তারপরে এন এর জন্য নর, নাইদার নর, আইদার অর, নট অনলি বাট অলসো, এগুলো আমরা এখানে দেখিয়েছি। নরও থাকতে পারে। তারপরে বাটের জন্য, বি এর জন্য বাট, ওর জন্য অর অথবা আদারওয়াইজ, অর অথবা OTHERWISE, আদারওয়াইজ, আদারওয়াইজ। তো আদারওয়াইজ আমরা দিলাম না, এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম আদারওয়াইজটাকে। ও দ্বারা শুরু হইলে ওরও হইতে পারে, আদারওয়াইজও হইতে পারে। এরপরে আর কয়টা আছে, ওয়াই, ওয়াই দিয়ে ইয়েট, YET, ইয়েট শব্দের তো তথাপি। তারপরে এস দ্বারা সো, SO, এগুলো হচ্ছে সংক্ষেপে বেশিরভাগ ব্যবহৃত কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশন। এই যে ফ্যানবয়েজ, এটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশনগুলো মনে রাখা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এইগুলো পাবো পরীক্ষায়। ফর শব্দের অর্থ মানে বিকজ, কারণ। এখানে ফর জন্য না, প্রিপজিশন হিসেবে নয়, এটা এখানে কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে। ফর কারণ বা বিকজ। অ্যান্ড অর্থ তো জানোই তোমরা, অ্যান্ড অর্থ এবং, নর নতুবা, নাইদার নর থাকে নর, তারপরে বাট,
or otherwise yet so, শুধু সো ব্যবহার করা যায় অথবা অ্যান্ড সো ব্যবহার করা যায়। এগুলো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশন। এগুলো তোমাদের জন্য খুবই উপকারী হবে। এই দিয়ে দিলাম, তোমরা এগুলো মুখস্থ করবে। এগুলো ছাড়া যে এইখানে যে কনজাংশন গুলো দেখছো, হু, হুইচ, দ্যাট, হোয়েন, হোয়ার, in order that, so plus adjective plus that, when, as, since, if, unless, এরপরে when এখানে আছে, though, although, while আছে। তো এই কনজাংশন গুলো যদি থাকে তাহলে এগুলো কমপ্লেক্স, এইগুলো থাকতে কম্পাউন্ড। আর এই কমপ্লেক্স এবং কম্পাউন্ডকে আমরা যদি সিম্পলে রূপান্তর করতে চাই তাহলে এদিকে যে 10টা আমরা পদ্ধতি দিয়েছি এগুলো অনুসরণ করতে হবে যেখানে যেটার প্রয়োজন পড়ে। কারণ সিম্পল সেন্টেন্স হচ্ছে ক্লজের সাথে একটাকে ফ্রেজ করতে হবে, অর্থাৎ একটা ক্লজকে ছোট করে দিতে হবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে জানতে দেবে। আরেকটা কথা হচ্ছে, তোমরা যদি এটা থেকে সাবস্ক্রাইব করো তাহলে আমরা পরবর্তীতে যে ভিডিওগুলো তৈরি করব সেগুলো তোমাদের কাছে খবর পৌঁছে যাবে, নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। তখন তোমরা সেগুলোর সাথে সাথে দেখে নিতে পারবে, অথবা সেগুলো তোমরা পরবর্তীতে দেখে নিতে পারবে যে আমরা এই আরো ভিডিও তৈরি করেছি। আর যদি তোমরা সাবস্ক্রাইব না করো তাহলে তোমরা নোটিফিকেশন পাবে না, তোমাদেরকে সব সময় খুঁজে খুঁজে বের করে এগুলো পড়তে হবে। তাই এটাই ভালো হবে যে তোমরা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো, আমাদের নোটিফিকেশনগুলো পেতে থাকো, যাতে তোমরা তোমাদের ইংরেজিকে আরও উন্নত করতে পারো এবং ভালো রেজাল্ট করতে পারো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো এবং নিরাপদ থাকো। আল্লাহ হাফেজ।